নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। গত 24 ঘন্টায় বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, এক, কক্সবাজারে নৌবাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, গুলির লড়াই হয়েছে, বেশ কয়েকজন আহত, একজন নিহত। দুই, রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের একটা সমাবেশ, সেই সমাবেশ গ্রামবাসীদের আপত্তি, তারপর গ্রামবাসীরা সেই সমাবেশ বন্ধ করার জন্য হিজবুত তাহরিরকে অনুরোধ করে, কিন্তু তারা অনুরোধ না মানায় সশস্ত্র হিজবুত তাহরিরের জঙ্গিরা গ্রামবাসীদের উপর চড়াও হয়, গ্রামবাসীরা প্রতিরোধ করে, অনেকে আহত হয়েছে। তিন, রাঙামাটিতে বেশ কিছু রিসর্ট ভস্মীভূত হয়ে গেছে। চার, ঢাকা শহরে একটি কিশোরী মেয়েকে মাঝ রাস্তা থেকে তুলে নেবার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা, বাধা দেওয়ায় সেই কিশোরীকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে। আর কত শুনবেন? ফিরিস্তি দিতে 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 সময় শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যে যাবে সেটা আমরা অনেক আগে থেকেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। সেনা সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে যাতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন, এবং একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতির যে পরিবর্তন হবে না সে বিষয়ে সেনাপ্রধান সংশয় প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর যিনি মুখ্য আছেন শফিকুল আলম, তিনি বলেছেন যে মার্চ মাসের মধ্যে নির্বাচন হবে। আগে বলেছিলেন জুন, এখন বলছেন যে এপ্রিল থেকে কালবৈশাখী, তারপরে বর্ষা শুরু হয়, ওই সময় এটা সম্ভব নয়, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হবে। সেনাপ্রধান চাইছেন যে অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করে, সম্ভব হলে রমজান মাসের আগে। এবং ইউনূস যদি তার কথা না শোনেন তবে রাষ্ট্রপতিকে সামনে রেখে সেনাপ্রধান কঠোর পদক্ষেপ নিতে পারেন। প্রয়োজনে এমার্জেন্সি জারি করে পুরো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী নিজের হাতে নিতে পারে, এবং চরম পদক্ষেপ হলো এই সরকারকে ডিসমিস করে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, যে সরকারের পরিচালনায় নির্বাচন হবে, আওয়ামী লীগ সহ সবকটি রাজনৈতিক দল তাতে অংশ নেবে। বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, যে কোনো সময় তারা গঠন করতে পারেন, সে সম্পর্কে পরে বলব। আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ওমানে গিয়েছিলেন ইন্ডিয়ান ওশান কনফারেন্সে। ওমান এবং ভারতের যৌথ নেতৃত্বে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ইন্ডিয়া ফাউন্ডেশন, যার মাথায় আছেন রাম মাধব, তিনিও এর সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় 50টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। ব্রাজিল ছিল, কেনিয়া ছিল, সাউথ আফ্রিকা ছিল, কিন্তু ওমানের নেক্সট ডোর নেবার পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। গদর থেকে ওমানের রাজধানী মাস্কাট যেতে বিমানে মাত্র 30 মিনিট লাগে। অর্থাৎ মুসলিম বিশ্বে পাকিস্তান যেভাবে একঘরে হয়ে পড়েছে, এটা কিন্তু দেখার বিষয়, এবং এতে ভারতের কূটনৈতিক সাফল্য তো অবশ্যই। তা মাস্কাটে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠক হয়, 1 ঘন্টার বেশি বৈঠক হয়। সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে কথা হয়, এবং একই সঙ্গে জয়শঙ্কর তার কাউন্টার পার্টকে অর্থহীন ভাষায় জানিয়ে দেন যে সন্ত্রাসবাদকে বাংলাদেশ যেন জল ভাত না ভাবে। আসলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে মিত্রতা তৈরি হয়েছে তাতে আমাদের আশঙ্কা বাড়ছে, কারণ পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসবাদের এপিসেন্টার। তাই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারত বিরোধী ষড়যন্ত্র করতে পারে, সেটা নিয়ে সতর্ক করে দিয়েছেন জয়শঙ্কর তৌহিদ হোসেনকে, যে সন্ত্রাসবাদকে তারা যেন স্বাভাবিক বিষয় বলে না ভাবে, জল ভাত বলে যেন ট্রিট না করে। এবং
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা যেভাবে ভারত বিরোধী জিগির তুলছেন তা নিয়েও জয়শঙ্কর যথেষ্ট অসন্তুষ্ট এবং ভারতের এস্টাবলিশমেন্ট পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার ওই তথ্য উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, ইউনূসের প্রধান সহকারী মাহফুজ, আসিফ নজরুল প্রমুখ যেভাবে প্রতিদিন ভারত বিরোধী জিগির তুলছেন, এটাকে আমরা ভালোভাবে দেখছি না। মাহফুজ সমাজ মাধ্যমে পোস্ট করেছিল উত্তর পূর্ব সহ পশ্চিমবঙ্গের একটা অংশ নিয়ে নতুন বাংলাদেশের মানচিত্র, নতুন বন্দোবস্ত, অর্থাৎ ভারতকে রক্তাক্ত করার, ভারতকে টুকরো করার যে নোংরা চক্রান্ত অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা জঙ্গি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে করছে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তার তো উচিত ছিল, তিনি যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইতেন তাহলে মাহফুজকে তার উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা করেননি। তিনিও এই জঙ্গি জিহাদিদের তালে তাল মিলিয়ে ভারতকে রক্তাক্ত করার যে নীল নকশা তৈরি হয়েছে, সেই নীল নকশাকেই কিন্তু সমর্থন জানাচ্ছেন। মাহফুজ নাহিদের মতো উপদেষ্টাদের বহিষ্কার না করার পিছনে শুধু ইউনূসের চক্রান্তের কথাই কিন্তু সামনে আসে। তাই এস জয়শঙ্কর কি বলেছেন যে বাংলাদেশকে ঠিক করতে হবে, বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় কিনা। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দেখি খবরের কাগজে, টিভির পর্দায়, সমাজ মাধ্যমে ভারতকে গালমন্দ করছে বাংলাদেশের বিভিন্ন নেতা, উপদেষ্টা প্রমুখ, এবং অকারণে করছে অনেক ক্ষেত্রে। যে ভারত থেকে চাল যায়, মোটর গাড়ির যন্ত্রাংশ যায়, ওষুধের কাঁচামাল যায়, সিমেন্টের কাঁচামাল যায়, এবং সকালবেলা উঠে বাংলাদেশের মানুষ যে টুথপেস্ট ব্যবহার করেন সেটাও ভারত থেকে যায়। 4000 কিলোমিটারেরও বেশি দুদেশের সীমান্ত, জল সীমান্ত, স্থল সীমান্ত, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গেই 2000 কিলোমিটারের বেশি সীমান্ত। যেভাবে বাংলাদেশের মাটি থেকে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, যেভাবে ভারতীয় পণ্য পোড়ানো হয়েছে, যেভাবে জসিমউদ্দিন রহমানির মতো আন্তর্জাতিক জঙ্গিকে ইউনূস সরকার মুক্তি দিয়েছে এবং তিনি চিকেন নেকে হামলার পরিকল্পনা করছেন, আইএসআই এর ডিজিকে রেড কার্পেট পেতে ইউনূস অভ্যর্থনা জানিয়েছেন এবং আইএসআই এর ডিজি রংপুরে গিয়ে জসিমউদ্দিন রহমানির সঙ্গে বৈঠক করেছেন, কিভাবে ভারতে হামলা চালানো যায় তার নীল নকশা তৈরি হয়েছে। এটা আমরা দেখছি এবং আমরা পুরো বিষয়টা সম্পর্কে অবহিত। ভারতীয় এস্টাবলিশমেন্ট পরিস্থিতির উপর নজর রাখছে। তাই বাংলাদেশকে ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে ঠিক কি সম্পর্ক চান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জয়শঙ্কর এই কথাটা দর্থহীনভাবে জানানোয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের কিছু কথা বলেছেন এবং আমার মনে হলো যে তৌহিদ সাহেব সত্যের অপলাপ করছেন। প্রথম কথা, বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে, আইএসআই এর লোকজন যে বাংলাদেশ ঘুরে গেছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তৌহিদ সাহেব এই বিষয়ে একটা কথাও বলেননি। তিনি বলেছেন যে বাংলাদেশও ঠিক করবে ভারতের সঙ্গে সম্পর্ক কি হবে এবং সঙ্গে তিনি রাইডার যোগ করেছেন, আমরা ভালো ওয়ার্কিং রিলেশন চাই বৃহৎ প্রতিবেশীর সঙ্গে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় ছিল, এখন কিন্তু সম্পর্ক তলানিতে। এই অন্তর্বর্তী সরকারকে আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি যতদিন না পর্যন্ত নির্বাচনের মাধ্যমে একটা সরকার তৈরি হয়, সেই সরকারকে আমরা স্বীকৃতি দেব না এবং নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক। ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ট্রাম্পের চার্জ দি অ্যাফেয়ার্স ইউনূসকে কথা বলেছেন এবং আমাদেরও ঘোষিত অবস্থান হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ সহ সবকটি রাজনৈতিক দল সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নান্য পন্থা এছাড়া আর কোনো পথ খোলা নেই। এখন বাংলাদেশ কি চাইছে? বিভিন্ন সুরে কথা বলছে। তৌহিদ হোসেন বলছেন যে সম্পর্ক ভালো চাই বৃহৎ প্রতিবেশীর সঙ্গে, আবার তার সরকারের উপদেষ্টারা ভারত বিরোধী জিগির তুলছেন।
দুটোই সত্যি, অর্থাৎ দুমুখ নীতি। একদিকে দেখানো হবে যে দেখো ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মজবুত করতে চাই, আবার অন্যদিকে ঘরোয়া রাজনীতির বাধ্যবাধকতা বা পাকিস্তানের কোলে উঠে বসেছে ইউনূস, সেই জন্য পাকিস্তানের সুরে সুর মিলিয়ে ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত করছে। দুটো একভাবে চলতে পারে না। তৌহিদ হোসেন কিন্তু এই প্রসঙ্গটা এড়িয়ে গেছেন, সেই জন্য বললাম সত্যের অপলাপ। তাকে তো বলতে হবে যে আইএসআই এর ডিজির সঙ্গে জসিমউদ্দিন রহমানির বৈঠক হলো কেন, কেন জসিমউদ্দিন রহমানিকে ছাড়া হলো, এই প্রশ্নের উত্তর বলতে হবে। আমরা দেখুন, ধর্মীয় সংখ্যালঘুরা ভারতীয় উপমহাদেশে বিশেষ করে সনাতনীরা কোথাও আক্রান্ত হলে আমরা সরব হব, কারণ পৃথিবীর যেখানেই হিন্দুরা থাকবেন ভারতের বাইরে, তাদের নৈতিক অভিভাবক ভারতবর্ষ। স্বয়ং গান্ধীজি বলে গিয়েছিলেন যে শুধু ভারতীয় ভূখণ্ডের মধ্যে যারা হিন্দু আছেন তাদের রক্ষাকর্তা ভারতবর্ষ, এটা ঠিক নয়। সারা পৃথিবীর হিন্দুদের রক্ষাকর্তা, তাদের পাশে ভারতবর্ষকে থাকতে হবে, এটা আমরা অক্ষরে অক্ষরে মেনে নিই। তাই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হলে ভারতবর্ষ সরব হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়েছে সেটার অস্বীকার করার উপায় নেই। যতই তৌহিদ হোসেন ভারতীয় মিডিয়ার বিকৃতি বলে বিষয়টাকে দেখুন না কেন, স্বয়ং রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত কমিশনও কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে সরব হয়েছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে তাবর তাবর বিশ্ব নেতারা ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়ে সরব হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টও এই ধরনের একটা প্রস্তাব নিয়েছে। এই যে চলন্ত বাসে যে গণধর্ষণের খবর আমরা শুনেছি বাংলাদেশে দু একদিন আগে, সেখানে যে দুজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছেন তাদের মধ্যে একজন বোধহয় সনাতনী। তাহলে বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন হচ্ছে, কম বেশি হচ্ছে। 5ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল তার তীব্রতা অনেক বেশি ছিল, এখন হয়তো তীব্রতা কম, কিন্তু সেগুলো বন্ধ হয়নি। চিন্ময় প্রভুকে বিনা বিচারে কেন জেলবন্দি করে রাখা হয়েছে, তৌহিদ সাহেব এই প্রশ্নের কোনো জবাব দেননি। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আলবাদার জঙ্গি এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, কিন্তু চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে। চট্টগ্রামের হাজারি গলিতে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে মিথ্যা? বাউল আখড়া ভাঙচুর হচ্ছে, মাজারের পাশাপাশি বাউল আখড়া, সনাতনীদের ধর্মীয় উপাসনালয় ভাঙচুর হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিতা হচ্ছে, ইসকনের উপর নিপীড়ন নেমে আসছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোরেশ্বরী কালী মন্দির, যেটা আমাদের সতীপীঠ, সেখানে মাকে সোনার মুকুট দিয়েছিলেন, সেই সোনার মুকুট চুরি হয়ে গেছে। অপদার্থ ইউনূস সরকার সেটাকে আর উদ্ধার করতে পারেনি। তাই তৌহিদ সাহেব কেন সত্যের অপলাপ করছেন? বাংলাদেশ তো কার্যত জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, জঙ্গি জিহাদিরা খুলেআম আস্ফালন করছে, ধর্মীয় সংখ্যালঘুরা বিপন্ন হচ্ছেন, তাদের এথনিক ক্লিনজিং এর পরিকল্পনা করা হচ্ছে। আপনার সরকারের অনেক উপদেষ্টা সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভারত বিরোধী রিটরিক চালিয়ে যাচ্ছেন, ভারতীয় পণ্য পোড়ানোর কাজ হয়েছে, সবই হয়েছে। তাহলে আপনাদের ঠিক করতে হবে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক কি রকম চান। আপনারা কি দ্বিতীয় পাকিস্তান হতে চাইছেন, যে হিন্দুস্তানকে 1000 বছর ধরে লড়াই করে রক্তাক্ত করব? সেটাই কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মোটো অ্যান্ড মিশন? সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে? তাহলে ভুল ভাবছেন। বাংলাদেশের মাটি থেকে কোন রকম ভারত বিরোধী ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অবশ্যই, কিন্তু জেনে রাখবেন বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতের সমকক্ষ নয়। ভারতের সমকক্ষ বাংলাদেশ কোনোদিনই হতে পারবে না। অনেক আলোকবর্ষ পেরোতে হবে ভারতের কাছাকাছি আসতে, সেটাও সম্ভব নয়। আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে আপনারা মুখে কুলু পেটেছেন, মিথ্যা কথা বলছেন, আবার বলছেন ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টাও ভারতের ব্যাপার।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টা বাংলাদেশ সরকার দেখভাল করবে, শুনে নিন। ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত মুসলমান সম্প্রদায় 20 কোটির উপর, বাংলাদেশের মোট জনসংখ্যার থেকে বেশি। ভারতবর্ষের ধর্মীয় সংখ্যালঘুরা বিপন্নতার মধ্যে থাকে না। এই যে জম্মু কাশ্মীরের কথা বলা হয়, কাশ্মীরে নির্বাচন হলো, কাশ্মীরের মানুষ ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোটকে ক্ষমতায় এনেছে এবং কাশ্মীরের স্টেটহুড খুব তাড়াতাড়ি রেস্টোর হবে। ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক পদে মুসলমান সম্প্রদায়ের মানুষ ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি। ওমর আবদুল্লাহ তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন। তাহলে এই সমস্ত কথা বলে সত্যের অপলাপ করবেন না। আপনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, পুরনো মানুষ, কলকাতায় ছিলেন, আপনাকে আমি তখন আমার সঙ্গে আলাপ হয়েছিল, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু অনেকদিন বাদে আপনার ছবি যখন প্রথম দেখি, আমার ডাউন দ্য মেমোরি লেন হাঁটলাম, একটা সাক্ষাৎকারও আপনি আমাকে দিয়েছিলেন 5 নম্বর ওয়েস্ট রেঞ্জে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরে বসে 20-22 বছর আগের কথা। আপনার হয়তো মনে নেই, আমার মনে আছে। তাই দয়া করে সত্যের অপলাপ করবেন না। আপনাদেরই ঠিক করতে হবে, আপনারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চান, ব্যবসা বাণিজ্য চান, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি চান, নাকি পাকিস্তানের দেখানো পথে হেঁটে বাংলাদেশের মাটিকে জঙ্গি জিহাদিদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গড়ে তুলতে চান, যে জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটি থেকে চক্রান্ত করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করবে। দুটো অপশন আপনাদের সামনে খোলা। এক, পাকিস্তানের দেখানো পথে হাঁটবেন, নাকি বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের সোনালী অধ্যায় আবার নতুন করে শুরু করবেন। চয়েস ইজ ইয়োর্স। আমাদের কিছু বলার নেই। উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার, উই ক্যান এক্সপেক্ট ফ্রেন্ডলি নেবার, দ্যাটস অল।